সুন্দর সকালের শুভেচ্ছা জানাই আমার সুমহান শ্রোতা বন্ধুদের আমার ডিজিটাল পাঠশালার। শুরু করছি আজকে 6ই সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। আজ শনিবার। টেলর সুইফটের বিখ্যাত কোটেশন, টাইম টার্নস ফ্লেমস টু এম্বার্স, you will have new September. Every one of us has messed up too. Minds change like the weather. I hope you remember today is never too late to be brand new. ফ্লেমস টু এম্বার্স এই কথাটা বোঝায় যে পুরনো আবেগ বা অভিজ্ঞতা ধীরে ধীরে শান্ত হয়ে আসে। আর নিউ সেপ্টেম্বর মানে নতুন সুযোগ, নতুন অধ্যায়ের কথা বলা হয়। এবং আমাদের মন প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং আমরা সমস্ত সময় বিশৃঙ্খলায় জর্জরিত হয়ে থাকি। তাই এটা আশা রাখছি যে আজকের যে শুরু, সেই শুরুটা কখনোই অনেক বেশি দেরি হয়ে যায়নি, কারণ আজকেই হচ্ছে সেরা দিন যেটা আমি শুরু করতে পারি। শুরু করার জন্য আজকেই বেস্ট। আগামীকাল করব, পরশু করব, এরকম করে টালবাহানা করতে করতে, প্রোকাস্টিনেট করতে করতে আমরা কিন্তু আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অনেক বিষয়, অনেক কিছু আমরা হেলায় হারিয়ে ফেলি। একটা সময় তুমি ভেবে দেখো, তুমি ভেবেছিলে যে তুমি অমুক কাজটা করবে, কিন্তু তুমি শুরু করতে পারোনি। এবং যেহেতু তুমি শুরু করতে পারোনি, তাহলে শেষ করবে কি করে? সুতরাং আমাকে শুরু করতে হবে, এবং কোনো কিছু শুরু করার জন্য আজকের দিনটাই হচ্ছে বেস্ট দিন। চলো শুরু করি কারেন্ট অ্যাফেয়ার্স। আরও একটা কথা বলে রাখি যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যে কোনো চাকরির পরীক্ষার জন্য বলো, ইন্টারভিউয়ের জন্য বলো, কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন সমস্যা হয়ে যায় সবার জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কোথা থেকে পড়বো এবং কিভাবে পড়বো। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যে হঠাৎ করে একটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিস্ট, একটা বোঝার যে ক্ষমতা বা একটা ফ্লো থাকবে, সেটা কিন্তু থাকবে না। কারণ এটা হচ্ছে একটা ঘটনা, বিভিন্ন ঘটনা যেগুলো ঘটে গেছে। তোমার কাছে কি থাকবে? তোমার কাছে একটা টর্চ থাকতে পারে। সেই টর্চ দিয়ে তুমি দেখবে যে কোন কোন ঘটনাগুলো, সব ঘটনাগুলো আমাদের একত্রে দেখা কখনোই সম্ভব না এবং মনে রাখাও সম্ভব না। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিশক্তি যতটা যাবে ততটাই দেখতে পারবো। এবং আমাদের দৃষ্টিভঙ্গিকে রাখতে হবে যে আমাদের যে প্রয়োজনীয়তা, অর্থাৎ আমি কোন পরীক্ষার জন্য পড়ছি, এবং সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাকে বেশি বেশি করে মনে রাখতে হবে। আমি মূলত তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশ পিআরবি বোর্ড, রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তথা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষা এবং স্টেট গভর্নমেন্টের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো আছে, গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলের, সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ঘটনা তোমাদেরকে দেখতে হবে, এখন বুঝতে হবে যে বর্তমানে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে কোন কোন ঘটনাগুলো ঘটছে, তার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড কি, বর্তমানে জাতীয় কোন কোন ঘটনাগুলো ঘটছে তার ঐতিহাসিক প্রেক্ষাপট কি, এবং বর্তমানে রাজ্যের কোন কোন ঘটনাগুলো ঘটছে গুরুত্বপূর্ণ, এবং সেইগুলো সাধারণ মানুষ হিসাবে এবং আমি যে ফিল্ডে চাকরি করতে চাই সেই ফিল্ডের গুরুত্ব অনুযায়ী এই ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখে আমাকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে হবে। মান্থলি কম্পাইলেশন, উইকলি কম্পাইলেশন এবং ম্যাগাজিন সেগুলো তো আছেই, কিন্তু প্রত্যেক দিন যখন আমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখছি তার গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়ে যায়। কারণ প্রত্যেক দিনের যে ঘটনার ডেভেলপমেন্ট, একটা ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত কি আসছে সেটা কিন্তু দেখতে হলে তোমাকে প্রত্যেক দিনই পড়তে হবে, প্রত্যেক দিনই জানতে হবে। শুধু জিস্ট আকারে আমরা ফাইনালে আমরা পেতে পারি, কিন্তু ঘটনাটা কিভাবে তার ডেভেলপমেন্ট সেটা জানতে পারবো না। শুরু করছি বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। 1952 সালে ভিক্টোরিয়া নামক জাহাজটি স্পেনে ফিরে আসে, যা ছিল ফার্দিনান্দ ম্যাগেলানের অভিযানের অংশ। এটি ছিল পৃথিবীর প্রথম সফল পরিভ্রমণ। 1966 সালে লন্ডনে মহা অগ্নিকাণ্ড শেষ হয় এবং 4 দিন ধরে চলা এই আগুন শহরের বড় অংশ ধ্বংস করে দেয়, যার মধ্যে ছিল সেন্ট পলস ক্যাথেড্রাল। 1901 খ্রিস্টাব্দে আজকের দিনে মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি গুলিবিদ্ধ হন এবং 8 দিন পর তিনি মারা যান। 1991 সালের আজকের দিনে এস্তোনিয়া, ল্যাটভিয়া, লিথুনিয়া এই তিনটি বাল্টিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা, 1965 সালে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন গ্র্যান্ড স্ল্যাম এর জবাবে সীমান্ত অতিক্রম করে। এটি ভারত পাকিস্তান যুদ্ধ 1965-র অংশ, যা পরবর্তীতে তাশখন্দ চুক্তির মাধ্যমে শেষ হয়। এবং 1990 সালের আজকের এই দিনে প্রসার ভারতী আইন সংসদে পাশ হয়, যা ভারতের পাবলিক ব্রডকাস্টিং ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলাম 9 থেকে 16 সেপ্টেম্বর ভারতে সফর করবেন। বিদেশ মন্ত্রক এই খবর জানিয়েছে। মরিশাসের ক্যাপিটাল পোর্ট লুই। মরিশাস 1638 সালে ডাচ কলোনি ছিল, ডাচ উপনিবেশ, এবং তার পরবর্তী সময়ে ফরাসি উপনিবেশ, এবং 1810 সালের পর থেকে ব্রিটিশ উপনিবেশ ছিল, এবং 1968 সালে ফ্রম 1968 স্বাধীনতা লাভ করে, এবং 1992 সালে এটি প্রজাতন্ত্রে পরিণত হয়। মরিশাসকে বলা হয় ইন্ডিয়ান ওশিয়ান প্যারাডাইস বলা হয়। এখানকার ন্যাশনাল বার্ড হচ্ছে ডোডো পাখি, যেটা এখন বিলুপ্ত। কি বলা আছে খবরে? মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলাম এই মাসের 9 থেকে 6 তারিখ পর্যন্ত ভারত সফর করবেন, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন। এখানে বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র, তার থেকে অনেকগুলো খবর অনেক বিষয়ে দেওয়া আছে। অস্ট্রেলিয়ায় ভারতীয়দের বিরুদ্ধে যে বিক্ষোভ, সেই সম্পর্কে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে 31 আগস্ট অস্ট্রেলিয়ায় অনেক শহরে অভিবাসী বিক্ষোভ হয়েছে, এবং ভারতীয় হাইকমিশনার এবং কনসুলেট জেনারেলরা এই বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের সাথে এবং তার সেখানকার কমিউনিটির সঙ্গে অবশ্যই নিয়মিত যোগাযোগ রাখছেন। এবং পরবর্তীতে ট্রুথ সোশ্যাল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ যে সংবাদ মাধ্যমের পোস্ট, সেই পোস্ট নিয়ে কিন্তু কোনো মন্তব্য আসেনি। এরপরে কোয়াড শীর্ষ সম্মেলন সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে বিভিন্ন ক্ষেত্রে অভিন্ন স্বার্থ নিয়ে চলা কোয়াড একটি মূল্যবান ফোরাম, কারণ ইউএস প্রেসিডেন্ট যেভাবে ট্যারিফ ভারতের জন্য তিনি ক্রমে বাড়িয়ে চলেছেন, সেই ক্ষেত্রে এটা ভারতবর্ষের চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। এবং ভারত এবং ইউএস একটা কমন যে প্ল্যাটফর্ম, যে কমন ফোরামে অবস্থান করছে, সেটা কিন্তু কোয়াডল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। এখানে অবস্থান করছে ইন্ডিয়া, ইউএস, জাপান, অস্ট্রেলিয়া, এই চারটে দেশ 2004 সালে মূলত সুনামি মোকাবিলার জন্য প্রথম কাজ করেছিল এই চারটে দেশ একসঙ্গে। পরবর্তীতে 2007 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে কোয়াড। এবং কোয়াড ছাড়া পরবর্তীতে এসসিও সম্মেলন নিয়েও কথা বলা আছে। সেখানে তিনি বলেছেন যে ভারত ও চীনের মধ্যে নেতা পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং প্রধানমন্ত্রী মোদি চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছেন। এই কথাগুলো কিন্তু বিদেশ মন্ত্রক থেকে জানা গেছে। এছাড়াও ইউক্রেন সম্পর্কে তিনি জানিয়েছেন যে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য সাম্প্রতিক সকল প্রচেষ্টাকে ভারত স্বাগত জানায়। ব্রিক্স সম্মেলন প্রসঙ্গেও বলেছেন যে ব্রিক্সের ব্রাজিলিয়ান চেয়ারম্যান এই মাসে 18 তারিখে একটি ভার্চুয়াল বৈঠকের আহ্বান জানিয়েছেন। আফগানিস্তান সম্পর্কেও তিনি বলেছেন যে আফগানিস্তানের জনগণের আকাঙ্ক্ষা এবং উন্নয়নমূলক চাহিদা পূরণের সহায়তা করে চলেছে ভারতবর্ষ। পাকিস্তানের সাথেও যে বন্যার তথ্য ভাগাভাগি সম্পর্কে তিনি বলেছেন যে ভারত যখনই প্রয়োজন তখনই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাকিস্তানের সাথে উচ্চ বন্যার তথ্য ভাগাভাগি করে আসছে। এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে ইরানের যে ইরানের ফরেন মিনিস্টার সৈয়দ আব্বাস আরঘাচি এবং ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি চিফ কাজা কালাস তারা ডিসকাস করেছেন একটা কূটনৈতিক পর্যায়ে তেহরান এই নিউক্লিয়ার ইস্যু নিয়ে তারা একটা আলোচনা করেছেন। ইউরোপিয়ান ইউনিয়ন বর্তমান সদস্য 27টি দেশ, হেডকোয়ার্টার বেলজিয়ামের ব্রাসেলসে। 2020 সালে ইউনাইটেড কিংডম যুক্তরাষ্ট্র এখান থেকে বেরিয়ে যায়। 2002 সালে এই সমস্ত দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়ন তাদের কমন মুদ্রা ইউরো গ্রহণ করে, এবং 2012 সালে নোবেল পিস প্রাইজ পেয়েছে এই সংগঠনটি, ইউরোপিয়ান ইউনিয়ন। ভ্লাদিমির পুতিন ওয়ার্নস ওয়েস্টার্ন ট্রুপ ইন ইউক্রেন উড বি লেজিটিমেট টার্গেট, অর্থাৎ এটা কিন্তু উপযুক্ত যুক্তি, যদি পশ্চিমী সেনা যদি মোতায়েন করা হয় ইউক্রেনে, সেই ক্ষেত্রে কিন্তু পুতিন ছেড়ে কথা বলবেন না, এমনটাই খবর তিনি জানিয়েছেন যে ওয়েস্টার্ন ট্রুপস যদি ডিপ্লয় করা হয় ইউক্রেন কিন্তু ইউক্রেনকে টার্গেট করবে মস্কো।
পুতিন জানিয়েছেন ভ্লাদিভস্তকে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন 26টা এবং বলেছেন যে 26টা দেশ তারা কিন্তু তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে পোস্ট ওয়ার্স সিকিউরিটি গ্যারান্টি দেবে তারা ইউক্রেনকে। এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল ফোর্স ল্যান্ড, সি এবং এয়ার, স্থল, জল এবং বায়ুমণ্ডলে তিনটে ক্ষেত্রেই কিন্তু তারা সেনা মোতায়েন করে ইউক্রেন দেশটিকে তারা সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। তো সেই ক্ষেত্রে রাশিয়া অবশ্যই বলছে, রাশিয়া এর আগেও বলছে যে কারণ ইউক্রেনের উপরে যে আক্রমণ, সেই আক্রমণটা প্রধান করাই হয়েছিল যে ইউক্রেন ন্যাটোতে যোগদান, যেন ন্যাটোতে যোগদান না করে, এবং সেই কারণেই কিন্তু এই ইউক্রেনের আক্রমণ, রাশিয়া এই কথাটা বলছে। তো সেই ক্ষেত্রে ন্যাটোটা আমরা জেনে নিই। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন 4 এপ্রিল 1949, 1949 সালে 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছে। হেডকোয়ার্টার বেলজিয়ামের ব্রাসেলসে। মেম্বার কান্ট্রি 32, মূলত সদস্য দেশ, ন্যাটোর যারা সদস্য দেশ সেই সমস্ত সদস্য দেশের সঙ্গে সামরিক প্রতিরক্ষা নিশ্চিত করার কাজ ন্যাটো করে থাকে। নেক্সট জার্মানের ক্ষেত্রেও একই সংক্রান্ত খবর, ইউক্রেন নিয়েই। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মির্জ তিনি বলেছেন যে জার্মানিও ডিসিশন নিয়েছে যে কোনো ফিউচার ডাইরেক্ট মিলিটারি ইনভলভমেন্ট ইউক্রেন সিকিউরিটির ক্ষেত্রে সেটা কিন্তু দেওয়া হবে, এটাই তিনি বলেছেন। এরপরে খেলার খবর, ইউএস ওপেন, নাওমি ওসাকাকে হারিয়ে আমান্দা আনিসিমোভা ফাইনালে আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন। তাহলে ইউএস ওপেনের ফাইনাল ওমেন সিঙ্গেলসে অংশগ্রহণ করছে আমান্দা আনিসিমোভা এবং আরিনা সাবালেঙ্কার এরা অংশগ্রহণ করছে ইউএস ওপেনে। এবং পুরুষদের একক সেমিফাইনালে ইতালির 1 নম্বর বর্তমান চ্যাম্পিয়ন জ্যানিক সিনার কানাডার ফেলিক্স আগার অ্যালিসিয়ামের মুখোমুখি হবেন, এবং নোভাক জোকোভিচ স্পেনের কার্লোস আলকারাজের সাথে লড়াই করবেন। তারপরেই কিন্তু ফাইনালে কারা অংশগ্রহণ করছে সেটা আমরা জানতে পারবো। 2025 গ্র্যান্ড স্ল্যাম টেনিস, সেটা আমরা একটু জেনে নিই যে অস্ট্রেলিয়ান ওপেন অনুষ্ঠিত হয়েছে মেলবোর্নে জানুয়ারি 14 থেকে 26। মেন সিঙ্গেল চ্যাম্পিয়ন হয়েছে জ্যানিক সিনার, তিনি ডিফিট করেছেন আলেকজান্ডার জাভেরকে 6-3, 6-7, 6 এবং 6-3 সেটে। এবং মহিলা সিঙ্গেলসে ম্যাডিসন কি তিনি আপসেট করেছেন আরেনা সাবেলেঙ্কাকে 6-3, 2-6 এবং 7-5 সেটে। ফ্রেঞ্চ ওপেন প্যারিসে মে থেকে জুন মাসে অনুষ্ঠিত হয়েছিল। মেন সিঙ্গেল কার্লোস আলকারাজ জানিক সিনারকে হারিয়েছেন 5 সেটে, এবং উইমেন সিঙ্গেলে কোকো গাফ তিনি হারিয়েছেন রোনাল্ডো গ্রস সাবেলেঙ্কাকে হারিয়েছে। উইম্বলডনে মেন সিঙ্গেল লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল জুন 30 থেকে জুলাই পর্যন্ত। মেন সিঙ্গেলে জানিক সিনার কার্লোস আলকারাজকে হারিয়েছেন, এবং উইমেন সিঙ্গেলে ইগা সুয়েতেক তিনি কিন্তু তার প্রথম উইম্বলডন জিতেছেন। এইগুলো ছিল গুরুত্বপূর্ণ। আরও একবার জেনে নিই, অস্ট্রেলিয়ান মেন সিঙ্গেল জিতেছেন জানিক সিনার, উইমেন জিতেছেন ম্যাডিসন কি। ফ্রেঞ্চ ওপেন মেন সিঙ্গেল জিতেছেন কার্লোস আলকারাজ, এবং উইমেন জিতেছেন কোকো গাফ। এবং উইম্বলডন মেন সিঙ্গেল জিতেছেন জানিক সিনার এবং উইমেন ইগা সুয়েতেক। এবং ইউএস ওপেন অনগোয়িং চলছে সেপ্টেম্বরে। এটা মেন্সের যে সেমিফাইনালে কার্লোস আলকারাজ, নোভাক জোকোভিচ এবং জানিক সিনার আর ফিল্ড আক্সিয়ার, এই খেলাগুলোর পরে আমরা কিন্তু ফাইনালে চূড়ান্ত পর্যায়ে আমরা দেখতে পাবো, এবং ফাইনালের সময় আমরা রেজাল্টটা আবারও একবার দেখে নেব। এরপরে নেক্সট ডিসেম্বর 2024 এবং তার পরের কিছু অংশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা জেনে নিই। ফার্স্ট এশিয়ান বুদ্ধিস্ট সামিট হেল্ড ইন নিউ দিল্লি। প্রথম এশিয়ার বুদ্ধিস্ট সামিট নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল
ডোনাল্ড জে ট্রাম্প 47তম প্রেসিডেন্ট হয়েছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার 47তম প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়ার সেকেন্ড হাইয়েস্ট অনার গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার এই উপাধি তিনি পেয়েছেন। 19তম G20 সামিট রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিল এবং 20তম G20 সামিট অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেহেমে। জাস্টিস সঞ্জীব খান্না 51তম চিফ জাস্টিস হিসাবে শপথ নিয়েছিলেন এবং 52তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছেন জাস্টিস B.R. গাভাই। রোডরি মেন ব্যালন ডি'অর 2024 পেয়েছেন এবং আয়তনা বনমতি তিনি পেয়েছেন উইমেন ব্যালন ডি'অর 2024। ব্রিটিশ অথর সামান্থা হার্বি বুকার প্রাইজ 2024 পেয়েছেন তার স্পেস স্টোরি অরবিটালের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানানো হয়েছে টপ সিভিলিয়ান অনার ডোমিনিকা দেশের প্রধানমন্ত্রী মোদী এছাড়াও হাইয়েস্ট সিভিলিয়ান অনার পেয়েছেন অর্ডার অফ এক্সিলেন্স অফ গুয়েনা দেশের। 18তম প্রবাসী ভারতীয় দিবস মহাত্মা গান্ধী 1915 সালে যে ভারতে আগমন করেন, ভারতে ফিরে আসেন, সেই দিনটিকে স্মরণ করে পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস। 18তম প্রবাসী ভারতীয় দিবস ভুবনেশ্বরে অনুষ্ঠিত হলো। কে সঞ্জয় মূর্তি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিযুক্ত হলেন, তিনি রিপ্লেস করলেন গিরিশচন্দ্র মুর্মুকে। ফিকি প্রেসিডেন্ট হলেন হর্ষবর্ধন আগরওয়াল। ফার্স্ট অল ওমেন ব্যাটালিয়ন যেটা বেশ কিছুদিন আগেই উদ্বোধন হয়ে গেল CISF-এর, এটা কিন্তু প্রথম অল উমেন ব্যাটালিয়ন CISF চালু করলো। ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস ডিসআর্মামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট 2023 দেওয়া হলো ড্যানিয়েল বার্নবোইমকে আর্জেন্টিনার এবং আলী আবু আওয়াদ প্যালেস্তাইনের একজন অ্যাক্টিভিস্ট, তাকে দেওয়া হলো। সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024। ফিলিপ নয়েস অস্ট্রেলিয়ান ফিল্ম মেকার, তাকে প্রদান করা হলো। নিউ সেক্রেটারি জেনারেল ইন্টারন্যাশনাল পুলিশের হলেন ভ্লাদেসি ইউরেকুইজা। গ্লোবাল এনার্জি এফিসিয়েন্সি অ্যালায়েন্স COP 29 UAE-তে অনুষ্ঠিত হয়েছে COP 29 UAE-তে এবং সেই COP 29-এ কিন্তু এই ক্ষেত্রে যেটা নেওয়া হয়েছে টার্গেট, গ্লোবাল এনার্জি এফিসিয়েন্সি অ্যালায়েন্স গঠন করা হয়েছে। মিস ইউনিভার্স 2024 ভিক্টোরিয়া কাজের থেলভিং ডেনমার্কের, তিনি মিস ইউনিভার্স হয়েছেন 2024 সালে এবং ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে মূলত ফরেস্ট ফায়ারের জন্য ইকুয়েডর দেশটি জাতীয় এমার্জেন্সি জারি করেছে যে অরণ্যের দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ইকুয়েডর দেশটি। থ্যাংক ইউ ফর টুডে।